ক্লাস 9 চ্যাপ্টার 3.3 পৃষ্ঠটান। পৃষ্ঠটান বা সারফেস টেনশন এটা কি? আগে একটা গল্প বলি। এক্সপেরিমেন্ট অনেক কঠিন কথা, সহজ করে বলি, একটা গল্প বলি। তোমরা সাবান জল দিয়ে বাবেল তৈরি করেছো। এরকম একটা লোহার তারের স্ট্রাকচার থাকে, তাই তো? এই স্ট্রাকচারটাকে আমরা যদি সাবান জলের মধ্যে ডুবিয়ে নিই, তাহলে এ ফিল্ম অফ সোপ ওয়াটার ইজ ক্রিয়েটেড। সাবান জলের একটা ফিল্ম, বাংলা কি বলবো এই মুহূর্তে মনে পড়ছে না। সাবান জলের একটা স্তর তৈরি হয়। স্তর কি হতে পারে? ফিল্ম তৈরি হয়। তাহলে সাবান জলের একটা ফিল্ম তৈরি হয়, যেটাকে আমরা ফু দিলে ওটা থেকে বাবেল তৈরি হয়, তাই তো? এটা সবাই করেছো ছোটবেলায়। এরকম একটা স্ট্রাকচার তৈরি করে, তার মধ্যে লোহার তারের স্ট্রাকচার তৈরি করে, তারপর তুমি একটা সাবান জলের ফিল্ম তৈরি করবে। দেন একটা সুতো নাও, সুতোটাকে ফাঁস দিয়ে এভাবে তৈরি করো, একটা গোলাকার, মানে ফাঁস দিয়ে গোল করে নাও। এবার এটাকে একটু সাবান জলে ডুবিয়ে নাও, ডুবিয়ে নিয়ে এটাকে এলোমেলোভাবে এর ওপর ফেলে দাও। কেয়ারফুলি ফেলতে হবে যাতে ফিল্মটা ফেটে না যায়। আফটার দ্যাট তোমাকে যেটা করতে হবে, তুমি একটা পিন নিয়ে এই ভেতরের যে ফিল্মটা রয়েছে এটাকে ডিস্ট্রয় করে দাও, ব্রেক করে দাও, ভেঙে দাও, নষ্ট করে দাও একটা সুচ দিয়ে। খেয়াল দেখবে যেন বাইরের ফিল্মটা, হয়তো দু একবার বাইরেরটাও নষ্ট হয়ে যাবে, তবে না হওয়ার চান্সই বেশি। ইন্টারেস্টিং, যেই মুহূর্তে তুমি এটা করবে, ভেতরের যে ফিল্মটা আছে এটাকে ব্রেক করে দেবে। আমি আর নিচের ডান্ডাটা আঁকছি না, এই যে এলোমেলো পড়ে থাকা যে সুতোর ফাঁসটা, এটা সম্পূর্ণ গোলাকার হয়ে যাবে। ফিল্মটা অবশ্যই আছে এখানে, এটা গোলাকার হয়ে যাবে। সুন্দর গল্প, এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, তবে খুব কেয়ারফুলি করতে হবে। আসলে আমি আবার এখানে ফিল্মটা ভরে দিলাম। যে কোনো তরলের সারফেসে, at the surface of any liquid there is a tension, একটা টান কাজ করে। কেমন টেনশন কাজ করে? তুমি যদি একটা বেড কভারকে নিয়ে দুদিক দিয়ে ধরে স্ট্রেচ করলে কি হবে? ওই অবস্থায় তুমি ওই বেড কভারের ওপর একটা আঙুল দাও, দেখবে ওই বেড কভারটা একটু ডিপ্রেসড হয়ে যাবে, দেবে যাবে। লিকুইডের সারফেসগুলো ওরকম টান বা স্ট্রেচ কন্ডিশনে থাকে। তোমরা তো এখন জলের মাকড়সা দেখো না, আমিও ছোটোবেলায় খুব কমই দেখেছি, অল্প দু একটা মনে পড়ে, যে জলের মাকড়সাগুলো যখন জলের মধ্যে দিয়ে হেঁটে যেত, ওদের যে পাগুলো, দ্যাট উইল নট পেনিট্রেট দ্য ওয়াটার সারফেস। ওটা ওয়াটারের যে ওপরের সে সারফেসটা, সেটাকে পেনিট্রেট করতো না, বরঞ্চ পাগুলো যেখানে পড়তো সেই অংশগুলো ঠিক স্ট্রেচ, বেড কাভারের ওপর আঙুল দিলে যেমন ডেবে যায়, ওই জিনিসটাও ডেবে যায়। আসলে যে কোনো লিকুইডের সারফেসে, ক্লিয়ারলি সারফেসে, লিকুইডের ভেতরে নয়, একটা টেনশন অ্যাক্ট করে। কিভাবে অ্যাক্ট করে? দ্য টেনশন ইজ অ্যাক্ট ট্যানজেন্সিয়ালি টু দ্য সারফেস। ট্যানজেন্সিয়ালি, স্পর্শকভাবে একটা বল কাজ করে। সব দিকে, ইন ইচ ডিরেকশন, প্রত্যেকটা দিকে কাজ করে। যার জন্য কি হয়, তুমি এই কন্ডিশনে যখন দুদিকেই ফিল্মটা রয়েছে, এই সুতোটার দুদিকেই প্রত্যেকটা পয়েন্টে টেনশন অ্যাক্ট করছে। অ্যাকচুয়ালি এই টেনশন দুটো একই পয়েন্টে সেম ফোর্স অপোজিট ডিরেকশানে অ্যাক্ট করলে দ্যাট উইল নিউট্রালাইজ, এরা পরস্পরকে প্রশমিত করবে। যেমন তোমার বন্ধু এক্স, তোমার বন্ধু ওয়াই, তোমাকে যদি সমান ফোর্সে দুদিকে টানে, তুমি আসলে কোনো দিকেই যাবে না, যেখানে দাঁড়িয়েছিল সেখানেই থাকবে। এবার যদি একজন হাতটা ছেড়ে দেয়, তাহলে তুই এক্স হাত টানাটা কমিয়ে দেয়, তাহলে তুমি ওয়াই এর দিকে সরে যাবে। ঠিক সেটা এখানে হয়।
যেই মুহূর্তে তুমি এই সারফেসের এই পার্টটাকে ব্রেক করে দিচ্ছ তখন একটাই ফোর্স, আউটওয়ার্ড। There is only one force acting outward normally to the surface of the water. তলের সাথে স্পর্শকভাবে বা শুধু বাইরের দিকে বল কাজ করছে, এবং এই টানটা এই যে ফাঁসটা এটাকে বৃত্তাকারে পরিণত করে, বুঝতে পেরেছো? দেখবে এই টানটার জন্যই লিকুইড যে ড্রপলেটগুলো ওদের ওপরের সারফেসে তো এই টেনশনটা অ্যাক্ট করে, যার জন্য লিকুইড ড্রপলেটগুলো চেষ্টা করে ওই সারফেস এরিয়াটাকে কমিয়ে দেওয়া, এবং আলটিমেটলি সবচেয়ে কম সারফেস এরিয়া হচ্ছে স্ফিয়ার বা গোলকের, যে কারণে লিকুইডের ছোট ছোট ড্রপলেটগুলো, পারদের ড্রপলেটগুলো অলওয়েজ গোলাকার আকার নেয়। এবার আমাকে যদি বলে হোয়াট ইজ সারফেস টেনশন, তাহলে এই যে এত কথা বকবকানি হলো, তাহলে স্যার সারফেস টেনশনটা কি? তাহলে স্যার সারফেস টেনশন হচ্ছে যে আমরা যদি তরলের উপরিতল বোঝো, ধরো একটা কাপ, এই কাপে কিছুটা চা আছে, উপর থেকে দেখলে উপরিতলটা আপার সারফেসটা কেমন দেখাবে বলো তো? এটাকে বলা হয় টপ ভিউ। ওপর থেকে যদি তুমি দেখো তাহলে এই আপার সারফেসটাকে এরকম একটা বৃত্তের মতো দেখতে পাবে। আমি সেই বৃত্তটাকে এখানে ঘুরিয়ে আনছি, এটা হচ্ছে তরলের ওপরের সারফেস। তরলের ইনসাইডে কেন দেয়ার ইজ নো সারফেস টেনশন ইনসাইড দ্য লিকুইড, এটা একদম খুব সুন্দর লজিকে তোমাদের বোঝানো যায়। আপাতত মনে হয় না আমি এই ক্লাসে অতটা যেতে পারবো, যতটুকু যেতে পারছি দেখছি। তাহলে তরলের ওপরে একটা কাপ চাটাকে ওপর থেকে দেখলে তুমি দেখবে একটা ওর যে ওপরের সারফেস দ্যাট ইজ সার্কুলার, বৃত্তাকার। তাহলে এরকম একটা বৃত্তাকার তলের ওপর, বা এটা বৃত্তাকারই হতে হবে এর কোনো মানে নেই, কাপটা যদি স্কোয়ার হয় তাহলে চৌকো হতে পারে। যাই হোক, ওপর থেকে আমি যদি সারফেসটাকে দেখি তাহলে এরকম একটা দেখব। এর ওপর তুমি যদি একটা ইমাজিনারি লাইন টানো, তরলের ওপর লাইন টানা যায় কি? মনে মনে সব কিছু টানা যায়। তাহলে তুমি যদি একটা লাইন টানো তাহলে সেই লাইনের সাথে নর্মালি বোঝো, এই একটা লাইন টানলে এটা হচ্ছে এর সাথে নর্মালি না স্যার, এটা নর্মালি না, 90 ডিগ্রি কোণ তৈরি করেনি, 90 ডিগ্রি চেয়ে কম কোণ করেছে, এদিকে বেশি কোণ করেছে, নর্মালি হচ্ছে। তাহলে এর সাথে নর্মালি একটা ফোর্স অ্যাক্ট করবে বোথ সাইডে, শুধু একদিকে না দুদিকে, এবং ফোর্সটা ইকুয়াল হবে। এদিকেও যদি এফ অ্যাক্ট করে, এদিকেও এফ অ্যাক্ট করবে, বোথ সাইডে একটা ফোর্স অ্যাক্ট করবে, এবং দ্যাট ফোর্স উইল অ্যাক্ট ট্যানজেন্সিয়াল টু দ্য সারফেস, ওই তরল তলের সাথে স্পর্শকভাবে কাজ করবে। স্পর্শকভাবে মানে ওই ফোর্সটাকে জন্য যদি তুমি একটা লাইন টানো, সেই লাইনটা আসলে তরল তলটাকে টাচ করে থাকবে সবসময়, তরল তল থেকে ওপরের দিকে উঠে যাবে না, এভাবে উঠে যাবে না, এরকম থাকবে তরল তল। তাহলে ওই তলের ওপর দ্য সারফেস টেনশন অ্যাকচুয়ালি একটা ফোর্স কোথায় অবজার্ভ করা যায়? সারফেস অফ দ্য লিকুইড। কীভাবে অ্যাক্ট করে? ইট ইজ অ্যাক্ট নর্মাল টু এ ইমাজিনারি লাইন drawn on the surface of the liquid, লিকুইডের সারফেসের ওপর তুমি যদি একটা লাইন ড্র করো তাহলে তার সাথে নর্মালি অ্যাক্ট করবে। আমি একটু বুঝিয়ে দিই ব্যাপারটা, একটু এটা অনেক সময় কনফিউশন ক্রিয়েট করে, যে তুমি লাইনটাকে যদি এভাবে ড্র করো, এভাবেই যে আঁকতে হবে কোনো মানে আছে? তাহলে এর সাথে নর্মালি অ্যাক্ট করবে, নো প্রবলেম স্যার, এর সাথে নর্মালি অ্যাক্ট করবে। তাহলে এর সাথে নর্মালি অ্যাক্ট করবে, বোথ সাইডে অ্যাক্ট করবে। এই যে ফোর্সটা পার ইউনিট লেন্থে যতটা ফোর্স অ্যাক্ট করে, দ্যাট উইল বি দ্য সারফেস টেনশন প্রতি একক দৈর্ঘ্যে। তুমি এই যে ইমাজিনারি লাইনটা টেনেছো তার দৈর্ঘ্য ধরো এল, এই যে ইমাজিনারি লাইনটা টেনেছো এর দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে সারফেস টেনশন যদি টি দিয়ে ডিনোট করো, টি ইকুয়াল টু এফ বাই এল, খুব সিম্পল। এল দৈর্ঘ্যে ক্রিয়ারত বল এফ, একক দৈর্ঘ্যে ক্রিয়ারত বল এফ বাই এল। তাহলে তুমি যে ইমাজিনারি লাইনটা ড্র করেছো তার পার ইউনিট লেন্থে যতটা ফোর্স অ্যাক্ট করে, দ্যাট উইল বি দ্য সারফেস টেনশন, সেটাই হবে পৃষ্ঠটা।
তাহলে স্যার পৃষ্ঠটানের ইউনিট কি? খুব সোজা, কি? ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, দৈর্ঘ্যের ইউনিট হচ্ছে মিটার। দ্যাট ইজ পৃষ্ঠটানের বা সারফেস টেনশনের ইউনিট নিউটন মিটার টু দি পাওয়ার -1। ফোর্সের বলের একক নিউটন, দৈর্ঘ্যের একক মিটার। আমরা চ্যাপ্টার 2-এ পড়েছি ফোর্সের ইউনিট, আর লেন্থের ইউনিট তো আমরা চ্যাপ্টার 1-এই পড়েছি। তাহলে নিউটন পার মিটার বা নিউটন মিটার টু দি পাওয়ার -1। সিজিএসে ফোর্সটা হয়ে যাবে ডাইন, ইট উইল বি সেন্টিমিটার, দ্যাট ইজ ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -1। ক্লিয়ার? একটু পড়ে নাও, আমি তোমাদের একটু টাইম অ্যালাউ করছি। ডাইমেনশন, সারফেস টেনশনের ডাইমেনশন। সারফেস টেনশনের ডাইমেনশন হচ্ছে যে মাত্রা। তাহলে সারফেস টেনশন টি ইকুয়াল টু ফোর্স বাই লেন্থ। ফোর্সের ডাইমেনশন আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি, মাস ইনটু অ্যাক্সিলারেশন। মাসের ডাইমেনশন এম, অ্যাক্সিলারেশন মানে ত্বরণের ডাইমেনশন এল টি টু দি পাওয়ার মাইনাস এম এল টি টু দি পাওয়ার -2। বল ইন্টু ত্বরণ সমান সমান, এই ভর ইন্টু ত্বরণ সমান সমান বল, ভর ত্বরণ বাই লেন্থের ডাইমেনশন এল, দ্যাট ইজ এম টি টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে সারফেস টেনশনের ডাইমেনশন, এম টি টু দি পাওয়ার পৃষ্ঠটানের ডাইমেনশন। পৃষ্ঠটান কেন তৈরি হয় এটা একটু কঠিন, তবু একটু জেনে রাখো কেন পৃষ্ঠটান তৈরি হয়। অ্যাকচুয়ালি cohesive and adhesive force, সংশক্তি এবং আসঞ্জন বল। সংশক্তি বলটাই বলি, আসঞ্জনটা এখন না বললেও চলবে। সংশক্তি হচ্ছে যে একই ধরনের অণু, ধরো দুটো জলের অণু, এদের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এরা পরস্পরকে আকর্ষণ করে, নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত। যে দূরত্বটাকে বলা হয় আণবিক পাল্লা বা মলিকুলার রেঞ্জ, আণবিক পাল্লা বা মলিকুলার রেঞ্জ। তার মানে ধরো, তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে কোহেসিভ ফোর্স, সংশক্তি, বাংলাটা আমার একটু গুলিয়ে যায়, সংশক্তি বোধহয়, হ্যাঁ কোহেসিভ, সংশক্তি বল মানে একই ধরনের অণুর মধ্যে আকর্ষণ বল। আর একটা হচ্ছে মলিকুলার রেঞ্জ, এই যে আকর্ষণ বলটা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কাজ করে, তার বাইরে কাজ করে না। তাহলে ধর আমি একটা কন্টেনারে জল নিয়েছি, এটা হচ্ছে এর আপার সারফেস, এখানে যে অণুটা আছে এই অণুটা মলিকুলার রেঞ্জ হচ্ছে এতটা, মানে এর মধ্যে এখান থেকে এই জায়গার মধ্যে যত জলের অণু আছে সেই জলের অণুগুলো প্রত্যেকটা এই অণুটাকে আকর্ষণ করছে, এর বাইরের অণুগুলো করছে না। এবার তুমি যদি এটাকে সমানভাবে ভাগ করো, এই অণুটার এদিকে যতগুলো অণু আছে এদিকেও ঠিক ততগুলো অণু আছে। আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি? এই অণুটার এপাশে যতগুলো অণু আছে এপাশেও ততগুলো অণু আছে। এদিকে সবকটা অণু ওদিকে আকর্ষণ করছে আর এদিকে সবকটা অণু এদিকে আকর্ষণ করছে। তার মানে এফেক্টটা কি হলো? আসলে এই অণুটার উপর কোনো আকর্ষণ বল পড়ছে না। কিন্তু ধরো অণুটা একেবারে সারফেসের ওপরে রয়েছে, এই মলিকুলার রেঞ্জ নিয়ে আমি একটা স্ফিয়ার ড্র করলাম, গোলক আঁকলাম। এবার খেয়াল করো, এই অণুটার উপরের দিকে তো জলের অণু নেই, জলের অণুগুলো কোথায় আছে? নিচের দিকে আছে। এই কারণে এই অণুটা আসলে নিচের দিকে একটা বল অনুভব করবে। কি বলেছি বুঝতে পেরেছো? আগের বার এই অণুটার ক্ষেত্রে কি হচ্ছিল, তুমি যদি এভাবে দেখো, এই উপর দিকে যতগুলো অণু আছে এই অণুটার উপর দিকে নিচেও ততগুলো অণু আছে, যার ফলে
এর ওপর নেট ফোর্স জিরো হয়ে যাচ্ছে। এই অণুগুলো যেদিকে নিচের দিকে আকর্ষণ করছে, এই অণুগুলো ওপরের দিকে আকর্ষণ করছে, আলটিমেটলি কোনো বল কাজ করছে না। কিন্তু এই অণুটার ক্ষেত্রে কী আছে হচ্ছে, একেবারে ওপরের সারফেসে যে অণুটা আছে, এই শুধুমাত্র নিচের অণুগুলো রয়েছে, ওপরে তো কোনো অণু নেই, বা জলের অণু নেই, বায়ুর অণু থাকতে পারে, সেটা অন্য প্রসঙ্গ। সেক্ষেত্রে অ্যাডহেসিভ বা অন্য ধরনের ফোর্সের কথা আসতে পারে। এই ক্ষেত্রে এই অণুগুলো শুধুমাত্র নিচের জলের অণুগুলো দ্বারা আকর্ষিত হচ্ছে। তার মানে এই যে ওপরের সারফেসের লিকুইড ড্রপ মলিকুলটা নিচের দিকে টান হচ্ছে, এইভাবে প্রত্যেকটা অণুই আলটিমেটলি নিচের দিকে টানছে। কিন্তু অণুগুলো তো নিচের দিকে যেতে পারছে না, যাওয়ার জায়গা নেই, যার ফলে কি হচ্ছে, এই যে ওপরের সারফেসটা একটা টান বা স্ট্রেচ কন্ডিশনে চলে যাচ্ছে, দ্যাট ইজ দ্য সোর্স অফ সারফেস টেনশন। এই কারণে পৃষ্ঠটান তৈরি হয়। এবার আমরা বলবো বা শিখব যে পৃষ্ঠটানের ওপর কি কি বিষয় প্রভাব বিস্তার করে। পৃষ্ঠটানের ওপর যে বিষয়গুলো প্রভাব বিস্তার করে, 1 নম্বর হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার পৃষ্ঠটানের ওপর কিভাবে প্রভাব বিস্তার করে? টেম্পারেচার পৃষ্ঠটানের ওপর এভাবে প্রভাব বিস্তার করে যে, নাম্বার 1, টেম্পারেচার। উইথ ইনক্রিজিং টেম্পারেচার দ্য সারফেস টেনশন উইল ডিক্রিজ। উইথ ইনক্রিজিং টেম্পারেচার দ্য সারফেস টেনশন উইল ডিক্রিজ। উষ্ণতা বাড়ার সাথে সাথে পৃষ্ঠটান কমে। আর একটা সুন্দর গল্প বলছি, দেখো, পৃষ্ঠটান বেশি হওয়ার অর্থ অণুগুলো ছড়িয়ে পড়তে পারে না, গুটিয়ে যেতে থাকে। তোমরা রেস্টুরেন্টে স্যুপ খেয়েছো তো? ঠান্ডা খাও না গরম? গরম নিশ্চয়ই। ঠান্ডা স্যুপের টেস্ট নেই। আমি যদি বলি এটা পৃষ্ঠটানের জন্য, দিস ইজ ডিউ টু সারফেস টেনশন, তোমাদের মজা লাগবে। আসলে গরম স্যুপের, এইমাত্র বললাম টেম্পারেচার বাড়লে পৃষ্ঠটান কমে, তার ফলে গরম স্যুপের পৃষ্ঠটান অনেক কম। গরম স্যুপের পৃষ্ঠটান কম বলে আমাদের জিভের ওপর ছড়িয়ে পড়ে এবং জিভের যে রন্ধ্রগুলো দিয়ে ভেতরে প্রবেশ করতে পারে, যার ফলে আমাদের কাছে বেশি টেস্টফুল মনে হয়। কিন্তু ঠান্ডা হলে কি হবে, তার পৃষ্ঠটান বেড়ে যাবে, সে তখন অত সহজে ছড়িয়ে পড়বে না, যার ফলে আমাদের কাছে খাবারটা অত টেস্টফুল মনে হবে না। তাহলে টেম্পারেচার, উইথ ইনক্রিজিং টেম্পারেচার দ্য সারফেস টেনশন উইল ডিক্রিজ। উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে পৃষ্ঠটান কমে। 2 নম্বর, দূষণ, পলিউশন। কোনো ইমপিউরিটি যদি তরল পৃষ্ঠে থাকে, সলিউবেল বলছি না, কিন্তু সলিউবেল বলছি না, বলছি যে গুলে গেল এরকম নয়, তরল পৃষ্ঠের ওপর কোনো ইমপিউরিটি থাকলো, যেমন তেল, চর্বি ইত্যাদি থাকলে পৃষ্ঠটান কমে যায়। তাহলে দুটো পয়েন্ট পেলাম। নাম্বার 1, টেম্পারেচার, ইনক্রিজিং টেম্পারেচার, ডিক্রিজিং সারফেস টেনশন। উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে পৃষ্ঠটান হ্রাস পায়। মনে রাখবে, গরম স্যুপ টেস্টফুল, ঠান্ডা স্যুপ অত টেস্টফুল নয়। 2 নম্বর হচ্ছে পলিউশন, দূষণ, কন্টামিনেশন। কন্টামিনেশনটা ঠিকঠাক বল, মানে কোনো লিকুইড সারফেস যদি তেল, অয়েল বা চর্বি ইত্যাদি দিয়ে কন্টামিনেটেড হয়, বা ওটা দিয়ে যদি ওর উপর ভাসমান অবস্থায় ওগুলো থাকে, তাহলে পৃষ্ঠটান কমে। নেক্সট হচ্ছে সলিউবিলিটি। 2 ধরনের সলিউবিলিটি হতে পারে, অর্গানিক, ইনঅর্গানিক, জৈব অজৈব। যেমন নুন জলের মধ্যে গুলে দিতে পারো। নুন যদি জলের মধ্যে গুলে দাও তাহলে কিন্তু পৃষ্ঠটান বাড়বে। কিন্তু যদি অর্গানিক, যেমন সাবান গুলে দাও তাহলে পৃষ্ঠটান কমবে। আর সাবান গুলে দিলে পৃষ্ঠটান কমে, যার ফলে লিকুইডটা সব জায়গায় ঢুকতে পারে। আগেরবার মাছের ঝোলের মধ্যে যেমন স্যুপের কথা বললাম, সহজে যেতে পারে বিভিন্ন জায়গায়, যার ফলে সাবান দিলে, সোপ দিলে সারফেস টেনশন ডিক্রিজ করে। সারফেস টেনশন ডিক্রিজ করলে লিকুইডটা, সাবান জলটা অনেক বেশি ছড়িয়ে পড়তে পারে, দ্যাট ইজ ওই জলে নোংরা অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়। পৃষ্ঠটান, সারফেস টেনশন অলসো ভ্যারি উইথ দ্য মিডিয়াম ওভার দ্য সারফেস অফ লিকুইড।
লিকুইড সারফেসের ওপর যে মাধ্যম আছে তার ওপরও পৃষ্ঠটান নির্ভর করে। কিভাবে নির্ভর করে আপাতত মানে কোন সেটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই, এক একটা হয়তো মাধ্যমের জন্য একই রকম। তোমাদের এটুকু মনে রাখতে হবে যে লিকুইডের ওপরে যে মিডিয়ামটা এক্সিস্ট করছে সেটাকে চেঞ্জ করলে তার সাথে সাথে পৃষ্ঠটান কমে। আর একটা হচ্ছে চার্জিং বা তড়িতাহিতকরণ। তরল পৃষ্ঠকে যদি তড়িৎগ্রস্ত করা হয় তাহলে পৃষ্ঠটান কমে যায়, তরল পৃষ্ঠকে যদি তড়িৎগ্রস্ত করা হয় তাহলে পৃষ্ঠটান কমে যায়। নেক্সট হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। ক্যাপিলারি অ্যাকশন হচ্ছে বা কৈশিকতা। কৈশিকতা হচ্ছে অল্প একটু জানো, বেশি কিছু জানার দরকার নেই। খুব ছোট ছোট নল, আমাদের চুল, হেয়ার, এগুলো আসলে নল, জানো তো, এর মধ্যে ছোট ছোট ক্যাপিলারি বা টিউবের মতো রয়েছে। এই ধরনের নলকে যদি তুমি তরলের মধ্যে ডোবাও তাহলে এখানে অবশ্য একটা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বা স্পর্শকোণের ব্যাপার আছে, আপাতত আমি সেই ব্যাপারটায় গেলাম না। দেখা যায় যে এই নলের ভেতরে লিকুইডের হাইটটা বাইরের হাইটের থেকে একটু বেশি হয়। দিস ইজ ক্যাপিলারি অ্যাকশন। এটাকেই বলা হয় কৈশিকতা বা ক্যাপিলারি অ্যাকশন। এটা কিন্তু পৃষ্ঠটানের জন্য হয়। কিভাবে হয় আপাতত শেষ জায়গায় যাওয়ার দরকার নেই। আরেকটা জিনিস বলে দিই, আসলে লিকুইড সারফেসগুলো যেগুলোকে আমরা এরকম অনুভূমিক বা হরাইজন্টাল দেখি, অ্যাকচুয়ালি লিকুইড কখনো হরাইজন্টাল থাকে না, সারফেসগুলো অনেকটা এরকম থাকতে পারে বা এর উল্টোটাও হতে পারে। মানে এই লিকুইডটা যদি পারদ হয় তাহলে সারফেসটা কিন্তু একটু উল্টো রকম হবে। সারফেস টেনশনের কতগুলো এক্সাম্পল দিই, ইন্টারেস্টিং লাগবে। এই ক্যাপিলারি অ্যাকশনের জন্যই ব্লটিং কাগজ বা স্পঞ্জ, ব্লটিং পেপার অর স্পঞ্জ ক্যান absorb water. Due to capillary action, the sponge or blotting paper can absorb water. এই কৈশিকতার জন্যই স্পঞ্জ বা ব্লটিং পেপার জল শোষণ করতে পারে। তোমরা আরেকটা জিনিস খুব ভালো একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিচ্ছি, যে ধরো ব্রাশ বা তুলি অ্যাকচুয়ালি তুমি যখন রং করার সময় তুলিগুলোকে জলের মধ্যে ডোবাবে তখন দেখবে যে তুলির যে আঁশগুলো, ফাইবারগুলো, সেগুলো আলাদা আলাদা আছে। কি ঠিক বলছি তো? আমি অবশ্য আঁকতে থাকতে পারি না। আলাদা আলাদা রয়েছে বিকজ তরলের মধ্যে কোনো পৃষ্ঠটান নেই, কিন্তু তুমি যখন তুলিটাকে ওপরে তুলে আনবে ওই ফাইবারগুলো বা আঁশগুলোর গায়ে একটা জলের স্তর তৈরি হয়, মানে তরলের উপরিতলের মতো একটা স্তর তৈরি হয়। দ্যাট ইজ ওয়াই ওখানে একটা পৃষ্ঠটান কাজ করে, এবং পৃষ্ঠটানের জন্য ওই যে ব্রাশের আঁশগুলো ওরা একসাথে থাকে। তুলিটাকে জল থেকে তুমি যদি ওপরে তোলো, ইউ উইল অবজার্ভ দ্যাট দ্য ফাইবার অফ দ্য ব্রাশ ইজ অ্যাটাচ উইথ ইচ আদার, প্রত্যেকের সাথে অ্যাটাচ হয়ে রয়েছে। সাবান জলেরটা তো তোমাদের বললাম। সাবান জলের ক্ষেত্রে এরকম হয় যে নর্মাল জল অত সহজে ছড়িয়ে পড়তে পারে না, যদিও আমাদের দেখে মনে হয় সবই ছড়িয়ে পড়ছে, কিন্তু আসলে জলের প্রবণতা হচ্ছে যে জল যখন আপার লেভেলটা স্ট্রেচ হয়ে যায়, তো স্ট্রেচ হয়ে গিয়ে ওটা আস্তে আস্তে গুটিয়ে যেতে চেষ্টা করে, গোলাকার আকার ধারণ করতে চেষ্টা করে। তোমরা ছাতার ওপরে দেখবে, ছাতার ওপরে যখন জল পড়ে ঠিক ওই জিনিসটাই হয়। ছাতার যে কাপড়টা তার কোয়ালিটির জন্য ওইখানে পৃষ্ঠটানটা কাজ করে, এবং পৃষ্ঠটান কাজ করার জন্য যে ড্রপলেটগুলো যে জলটা তৈরি হয় সেই জলটা গুটিয়ে গিয়ে কতগুলো বিন্দুর আকারে, ড্রপলেটের আকারে ছাতার গা বেয়ে ঝরে পড়ে। আবার তুমি যদি ওই যেখানে জলটা পড়ছে সেখানে আঙুল দাও তখন কিন্তু আর ঝরে পড়বে না, তখন ওটা অ্যাবজর্ব হয়ে যাবে। মানে এটাও অ্যাকচুয়ালি পৃষ্ঠটানের জন্য হয়। খুব পরিষ্কার সূচকে তুমি যদি এটা একটু এঁকে দেখাই, হ্যাঁ, পরিষ্কার সূচকে তুমি যদি তরলের ওপর
ভাসিয়ে দাও, জলের ওপর ভাসিয়ে দাও, অনেক সময় সূচটা ভেসে থাকে, কিন্তু আমরা জানি ওর ওয়েটের জন্য, সূচের ওয়েটের জন্য ওটাকে নিচে পড়ে যাওয়া উচিত ছিল। আসলে ধরো তরলের লেভেল হচ্ছে এটা, তুমি যেই মুহূর্তে এখানে সূচটাকে দিলে না, ওই যে বললাম, কি বললাম, স্ট্রেচড বেড কভার, হাত দিলে ডিপ্রেসড হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায় মানে হচ্ছে গিয়ে নিচের দিকে নেমে যায়। যখনই তুমি তরল তলের ওপর একটা সূচকে রাখলে, এই যেখানে রাখলে সেখানে তরল তলটা জাস্ট এই আকার ধারণ করে, যার ফলে এই স্পর্শক বরাবর পৃষ্ঠটান কাজ করে, এই যে পৃষ্ঠটান ওপরের দিকে কাজ করছে। এদের যে লব্ধি, রেজাল্টে লব্ধির আইডিয়াটা তোমাদের ঠিক নেই, তবু বলি যে মানে এই দুটোর মোট বল, আপাতত এটুকু জানো, এই দুটোর মোট বল এই বরাবর কাজ করে ওপরের দিকে, এবং এই সূচটার ওজন কোন দিকে কাজ করবে, এদিকে কাজ করবে। এই বলটা যদি ওজনের চেয়ে কম, এই ওজনের চেয়ে বেশি বা ওজনের সমান হয়, তখন আর সূচটা কী করে, এই ওজনে এমনিতে কী হতো, এইটা যদি পৃষ্ঠটান না থাকতো নিচের দিকে নেমে যেত এই ওজনের জন্য, কিন্তু পৃষ্ঠটানের দুটো পৃষ্ঠটান কাজ করছে, তাদের মোট বল বা লব্ধিটা ওপরের দিকে কাজ করছে, রেজাল্টেন্ট ফোর্স, এটা অ্যাক্ট অপোজিট টু দ্য ফোর্স অফ ওয়েট হুইচ ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ড। ওয়েটটা যে ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে তার এগেনস্টে এই দুটো রেজাল্টেন্ট বা লব্ধি বল কাজ করে, এবং এটা যদি এই ফোর্সটার থেকে, দেখো এটাকে বড় করে রেখেছি, এটা যদি বেশি হয় বা যদি সমান হয় তাহলে এই জিনিসটা পড়বে না, মানে ভেসে থাকবে। কিন্তু তুমি যদি জলটাকে গরম করো না, তখন দেখবে সূচটা আবার নিচে নেমে যাচ্ছে, কারণ গরম করলে এই পৃষ্ঠটান দুটো কমে যাবে, পৃষ্ঠটান দুটো কমে গেলে তার লব্ধিটাও কমে যাবে, তখন ওয়েটটা লব্ধির চেয়ে বেশি হবে এবং এটা নিচের দিকে পড়ে যাবে। যারা একটু এক্সেস জানতে চাও তাদের জন্য বলি যে পৃষ্ঠ শক্তি, সারফেস এনার্জি, এটা আসলে আমি যদি কোনো সারফেস, তরলের উপরিতল, এর ক্ষেত্রফলটাকে ইনক্রিজ করতে যাই, কিন্তু এমনভাবে ইনক্রিজ করতে হবে যাতে টেম্পারেচার না ডিক্রিজ হয়। কি বলেছি বুঝতে পেরেছো? তুমি ধরো একটা রবারের প্লেটের মতো জিনিস আছে এরকম, এবার এটাকে তুমি দুদিক থেকে টেনে এর ক্ষেত্রফল বাড়াচ্ছ, ঠিক সেরকম তুমি মনে করো তরলের উপরিতলটা তো এরকম রবার প্যাডের মতো স্ট্রেচ অবস্থায় থাকে, এটার ক্ষেত্রফলটা তুমি বাড়াতে চাইছো, কিন্তু খেয়াল রাখতে হবে ওই টেম্পারেচার যেন না ডিক্রিজ করে, টেম্পারেচার যেন না কমে। এটা বাড়াতে গিয়ে তোমাকে যতটা ওয়ার্ক ডান করতে হয় বা কাজ করতে হয়, দ্যাট ইজ সারফেস এনার্জি। ধরো তুমি কোনো তরল পৃষ্ঠের ক্ষেত্রফল এ পরিমাণ বৃদ্ধি করলে, এবং এ পরিমাণ বৃদ্ধি করতে গিয়ে তোমাকে ডাব্লু পরিমাণ কাজ করতে হলো, ডাব্লু পরিমাণ কাজ করতে হলো, তাহলে এ পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করতে গিয়ে তোমাকে ডাব্লু পরিমাণ কাজ করতে হচ্ছে, এ পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করতে গিয়ে তোমাকে কাজ করতে হচ্ছে ডাব্লু পরিমাণ, একক পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করতে তোমাকে কাজ করতে হচ্ছে ডাব্লু বাই এ পরিমাণ। দিস ইজ পৃষ্ঠ শক্তি, এটাকে পৃষ্ঠ শক্তি বলে। পৃষ্ঠ শক্তি হচ্ছে কৃতকার্য বাই ক্ষেত্রফল, তার মানে এটার ইউনিট হবে জুল, কার্যের ইউনিট জুল, যদি ওই চ্যাপ্টারটা পরের দিকে পড়লে কিন্তু ইউনিটটা জেনেই রাখো, জুল মিটার স্কোয়ার, মানে জুল মিটার টু দি পাওয়ার -2, এটা আসলে নিউটন মিটার টু দি পাওয়ার -1 সাথেই সমান। আপাতত তোমাদের আমি আর এটার মধ্যে যাচ্ছি না, কারণ জুল কাকে বলে, জুলের ডেফিনেশন তোমরা শেখোনি। মোটামুটি চ্যাপ্টারটা শেষ। 3 এটা বোধ হয় 3, আমি ঠিক কনফার্ম নই যে 3.1 বা 3.2 হয়েছে কিনা, যদিও 3.1 বা 3.2 হওয়ার সাথে 3.3 না হওয়ার কোনো সম্পর্ক নেই, মানে ওই দুটো চ্যাপ্টার না পড়িয়েও ইজিলি আমি 3.3 পড়াতে পারি, তবে আমি একটু খবর নিয়ে নেব
যদি 3.1 3.2 না পড়ানো হতে পারে, ইন দ্যাট কেস আমি আবার ব্যাক করে 3.1 আর 3.2 পড়াবো। লকডাউন পরিস্থিতি, স্কুলও খোলা যাচ্ছে না, পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে, কারণ পরীক্ষাটা সময় মতোই চলে আসবে। হয়তো 1-2 মাস পিছিয়েও যেতে পারে, নাও যেতে পারে, সে কেউই কিছু জানি না আমরা যে আমি ধরে নিলাম পরীক্ষা পিছিয়ে যাবে না, বা যদি যায়ও একটু বেশি পড়লে ক্ষতি কিছু হয় না স্যার। তাহলে টিল দেন, গুড বাই।